রাত তখন 11:05। ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটোয়াগামী দিনের শেষ লোকাল ট্রেন। এই ট্রেনটি ছিল বহু মানুষের কাছে কাজ শেষে বাড়ি ফেরার একমাত্র উপায়। কিন্তু সেই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওঠা কাটোয়াগামী ট্রেনের ভিতরে ছিল 24 বছরের এক তরুণী। তার জন্য এই যাত্রাটা যে নরকের দরজায় গিয়ে থামবে তা কেউ কল্পনাও করতে পারেনি। সেই চলন্ত ট্রেনের কামরার দরজা বন্ধ করে ঘটেছিল এক নারকীয় তাণ্ডব। কিন্তু কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? কারা ছিল এই অপরাধের পিছনে? তারা কি পূর্ব পরিচিত ছিল? নমস্কার, আমি শুভজিৎ। আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া 2012 সালের ব্যান্ডেল কাটোয়া লোকাল ট্রেনের ভিতরে ঘটা গণধর্ষণের ঘটনা নিয়ে কথা বলবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনারা জানেন, যেহেতু এই সমস্ত ঘটনাতে ভিকটিমের নাম নেওয়া একদমই উচিত নয়, তাই আমরা ভিকটিমকে অনন্যা বলে সম্বোধন করব। তো ঘটনাটি ঘটেছিল 2012 সালের ডিসেম্বরের এক কনকনে শীতের রাতে। অনন্যা ছিল এক সাধারণ পরিবারের কঠোর পরিশ্রমী তরুণী। নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে সাহায্য করাই ছিল তার মূল লক্ষ্য। সে ব্যান্ডেলের একটি প্রাইভেট সেক্টরে কাজ করত। প্রতিদিনের মতোই সেই রাতে নিজের কর্মক্ষেত্র থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি এসে পৌঁছন হুগলির ঐতিহ্যবাহী ব্যান্ডেল জংশন স্টেশনে। রাত তখন 11:05। ব্যান্ডেলের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় কাটোয়াগামী দিনের শেষ লোকাল ট্রেন। অনন্যা ট্রেনটির মহিলা কামরায় ওঠে। তখন সেই কামরায় আরো 5 থেকে 6 জন যাত্রী ছিল। সারাদিনের ক্লান্তির পর অনন্যা জানলার পাশে বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। ট্রেনটির প্ল্যাটফর্ম থেকে ছেড়ে অন্ধকারের বুক চিরে চলতে শুরু করে। ছোট ছোট স্টেশনগুলো একের পর এক পেছনে ফেলে ট্রেনটি এগিয়ে যেতে থাকে। রাত যত বাড়ছিল ট্রেনটির গতিও তত বাড়ছিল। পূর্ব বর্ধমানে সমুদ্রগড় স্টেশন পার হওয়ার পর কামরার বাকি যাত্রীরা একে একে নিজেদের গন্তব্য নেমে যেতে থাকে। ফাঁকা কামরায় এবার সম্পূর্ণ একা অনন্যা। ট্রেন যখন নবদ্বীপ ধাম ও ধাত্রীগ্রামের নির্জন ট্র্যাকের ওপর দিয়ে ঝড়ের গতিতে ছুটছে, ঠিক তখনই ঘটে প্রথম অঘটন। পরের একটি নির্জন স্টেশনে ট্রেন ধীরগতি হতেই লেডিস কামরার ভিতরে উঠে পড়ে 3 থেকে 4 জন দুষ্কৃতী। এই দলের মূল পান্ডা ছিল স্বপন হাসাদ এবং তার সহযোগী প্রদীপ মাল, হাবুল শেখ। তারা প্রথমেই কামরায় ঢুকে দরজার খিল আটে। অনন্যা প্রতিবাদ করতেই স্বপন হাসাদ তার মুখ চেপে ধরে এবং সপাটে একটা চড় মারে। এরপরই শুরু হয় এক নারকীয় তাণ্ডব। প্রদীপ মাল অনন্যার হাত দুটো শক্ত করে চেপে ধরে রাখে যাতে তিনি প্রতিরোধ না করতে পারে। তারপর হাবুল শেখ ও স্বপন হাসাদ অনন্যার জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে এবং চলন্ত ট্রেনের মেঝেতেই অমানবিক নির্যাতন ও পাশবিক অত্যাচার চালায়। অনন্যা বাঁচার জন্য আপ্রাণ ধস্তাধস্তি করে, কিন্তু 4 জন হিংস্র পুরুষের বিরুদ্ধে তার প্রতিরোধ সফল হয়নি। চলন্ত ট্রেনের চাকার গর্জনে অনন্যার আকুতি ও চিৎকার ট্রেনের বাইরে পৌঁছাতে পারেনি। সেই ট্রেনের মধ্যেই 4 জন দুষ্কৃতীরা একে একে তাকে ধর্ষণ করে এবং তার ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলে। অত্যাচারের পর দুষ্কৃতীরা অনন্যার সঙ্গে থাকা নগদ টাকা, সোনার গয়না এবং মোবাইল কেড়ে নেয়। ট্রেন যখন কাটোয়া জংশনে ঢোকার মুখে অর্থাৎ স্টেশনের আউটার সিগন্যালের ধীরগতি হয়, তখন চতুর অপরাধীরা ট্রেনের দরজা খুলে অন্ধকারের সুযোগ নিয়ে লাইনের পাশে জঙ্গলে ঝাঁপ দেয়। তারা ভেবেছিল নির্জন রাতে মুখ ঢাকা অবস্থায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালালে পুলিশ কোনোদিনও তাদের সন্ধান পাবে না। তারা রক্তাক্ত ও অর্ধচেতন অবস্থায় অনন্যাকে ফেলে রেখে অন্ধকারের বুকে উধাও হয়ে যায়। তারপর রাত 1:10। কাটোয়া জংশনে ট্রেনটি থামলে ডিউটিরত জিআরপি আর আরপিএফ জওয়ানরা লেডিস কামরায় অনন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ডিউটিরত জওয়ানরা তাকে তৎক্ষণাৎ কাটোয়া মহকুমার হাসপাতালে ভর্তি করে। এরপর খবর পৌঁছায় রেল পুলিশের শীর্ষ কর্তার কাছে। এর পরদিন সকালে ঘটনার নৃশংসতা দেখে স্তম্ভিত হয়ে যায় পুরো রাজ্য। এই ঘটনার কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না, কিন্তু পুলিশ কিভাবে ধরলো এই চালবাজ অপরাধীদের? এরপর তদন্ত নামে জিআরপি এবং বিশেষ তদন্তকারী দল। পুলিশের হাতে দুটি বড় সূত্র আসে। প্রথম, অনন্যার ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোন এবং দ্বিতীয়, ট্রেনের সেই কামরা থেকে পাওয়া একটি ফেলে যাওয়া চাদর। তারপর পুলিশ অবিলম্বে ভুক্তভোগী চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের IMEI নাম্বার ট্র্যাক করতে শুরু করে। ঘটনার মাত্র 24 ঘন্টার মধ্যে দেখা যায় চুরি হয়ে যাওয়া সেই মোবাইল ফোনে একটি নতুন সিম কার্ড সক্রিয় হয়েছে এবং সেটি কাটোয়ার একটি পার্শ্ববর্তী এলাকার একটি টাওয়ারে লোকেশন দেখাচ্ছে। মোবাইলের লোকেশন ও সেখানকার স্থানীয় অপরাধীদের ইনফরমেশন নেটওয়ার্ককে কাজে লাগিয়ে কাটোয়া থানার পুলিশ
ও জিআরপি যৌথভাবে কাটোয়ার একটি নির্জন গ্রামের ধান ক্ষেতের পাশে অভিযান চালায়। তারপর এক মুহূর্তের মধ্যে ঘিরে ফেলা হয় পুরো এলাকা। তারপর হাতে নাতে ধরা হয় মূল অভিযুক্ত স্বপন আসাদকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অনন্যার ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোনটি। এরপর স্বপন আসাদকে থানায় নিয়ে এসে পুলিশের স্পেশাল কায়দায় জিজ্ঞাসাবাদ শুরু করতেই ভেঙে পড়ে সে। এরপর খোলসা হয়ে যায় সম্পূর্ণ চক্রান্তের কথা। স্বপনের স্বীকারোক্তির ভিত্তিতে রাতের অন্ধকারে একের পর এক জায়গায় রেড দিয়ে গ্রেপ্তার করা হয় তার সহযোগী প্রদীপ মাল ও আবুল শেখকে। পরবর্তীতে ঘটনায় জড়িত থাকা বাকি অপরাধীদের একে একে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ ও জিআরপি দ্রুত সমস্ত ফরেনসিক নমুনা সংগ্রহ করে এবং অত্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ সহ আদালতে চার্জশিট পেশ করে। ভুক্তভোগী অনন্যা আদালতে দাঁড়িয়ে ধৃত স্বপন আসাদ ও তার সহযোগীদের শনাক্ত করে শক্ত হাতে। আদালতে আসামি পক্ষের আইনজীবী তাদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং ফরেনসিক রিপোর্ট এবং চিকিৎসকদের বয়ান অপরাধীদের সমস্ত অজুহাত চুরমার করে দেয়। এরপর দীর্ঘ আইনি শুনানি ও বিচার প্রক্রিয়া শেষে আদালত প্রধান অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের সাজা শোনায়। যদিও এই নৃশংস অপরাধের ফাঁসির দাবি উঠেছিল, কিন্তু আদালত সমস্ত তথ্য প্রমাণ ও আইনি ধারার ভিত্তিতে আসামিদের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়ে জেলখানায় পাঠানোর সিদ্ধান্ত দেয়। আর আমার মনে হয় সিসিটিভি পর্যবেক্ষণ ও পুলিশ নিরাপত্তা আরো জোরদার করা উচিত। এই ঘটনার বিচার মিললেও অনন্যার মতো নারীদের মনের ক্ষত মোচা সহজ নয়। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের করা একটি কমেন্ট আমাকে আরো ইমপ্রুভ করতে সাহায্য করবে। আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে আনতে থাকছি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। ধন্যবাদ।